হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার 8 টরশন বা মোশন সম্পর্কে। শুরুতে আমরা দেখে নিব এই চ্যাপ্টারের কন্টেন্টগুলো সম্পর্কে, এই চ্যাপ্টারের ভিতর কি কি থাকছে সে সম্পর্কে। প্রথমে যদি আমরা দেখি তাহলে এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখব টরশন কাকে বলে, টরশন বা মোশন সম্পর্কে। পরবর্তীতে আমরা দেখব গতিসূত্র সম্পর্কে। পরবর্তীতে আমরা ঘূর্ণন গতি সম্পর্কে জানব। এরপর আমরা টরশন ও টরশনাল স্ট্রেস সম্পর্কে জানব। পরবর্তীতে টরশনাল স্ট্রেসের মৌলিক যে ধারণা সমূহ আছে সেই ধারণাগুলো সম্পর্কে আমরা জানব। এরপর আমরা ঘূর্ণন কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট সম্পর্কে জানব। এরপর আমরা অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার সম্পর্কে জানব। তো টর্কের সাথে ঘূর্ণন গতির যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক সম্পর্কে আমরা জানব। এরপর আমরা শিয়ার পীড়নের সাথে টরশন বা টর্কের সম্পর্ক জানব। আমরা শ্যাফটের টর্ক নির্ণয় করা শিখব এবং তারপর আমরা এই অধ্যায়ের সাথে সম্পর্কিত যে গাণিতিক সমস্যা সমূহ আছে সেগুলো সমাধান করব এবং সর্বশেষ এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করব। তো শুরুতে আমরা জানবো টরশন সম্পর্কে। তো টরশন কি? সাধারণত একটা শ্যাফটকে যদি আমরা এক প্রান্ত আটকে অপর প্রান্তে ঘূর্ণন বল প্রয়োগ করি তাহলে ওই দণ্ডটাতে একটা মোচড়ের সৃষ্টি হয়। তো এই যে মোচড়টা এটাকেই বলা হচ্ছে টরশন। তো এখন আমরা গতিসূত্র সম্পর্কে জানবো। আমরা নিউটনের যে গতির 3টি সূত্র রয়েছে সে সম্পর্কে সবাই কম বেশি অবগত আছি। তো এখানে আমাদের টরশনের সাথে গতিসূত্রের কিছু সম্পর্ক রয়েছে, যার কারণে গতিসূত্র সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব। তো প্রথমে আমরা গতির প্রথম সূত্র যদি দেখি, তো প্রথম সূত্র যেটা বলে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা ছিল আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে থাকে। গতির তৃতীয় সূত্র বলতেছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন আমরা ঘূর্ণন গতি সম্পর্কে জানব। তো ঘূর্ণন গতি কি? আমরা সাধারণত জানি যে গতি সমান হলো আমাদের দূরত্ব বা সময়, অর্থাৎ একক সময়ে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার পরিমাণকে গতি বলা হয়। তো ঘূর্ণন গতিটাও সেরকম, অর্থাৎ একক সময়ে বস্তু কোনো একটা ঘূর্ণায়মান বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় থাকে ঘূর্ণন গতি। তো আমাদের সরল রৈখিক গতির ক্ষেত্রে সাধারণত সরল রৈখিক দূরত্ব হয়ে থাকে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা আমাদের যে কৌণিক সরণটা হয় ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কৌণিক সরণটা হিসাব করে থাকি। তো সেক্ষেত্রে ঘূর্ণন গতি সমান আমরা লিখতে পারি কৌণিক সরণ বাই সময়। তো ঘূর্ণন গতিকে সাধারণত ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা তাহলে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু, এবং আমাদের কৌণিক সরণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা ওমেগা সমান লিখতে পারি থিটা বাই টি। এখানে ঘূর্ণন গতির এককটা সাধারণত হয়ে থাকে রেডিয়ান পার সেকেন্ড। আমাদের কৌণিক সরণটাকে রেডিয়ানে প্রকাশ করি এবং সময়ের একক সেকেন্ড। তো সেক্ষেত্রে ঘূর্ণন গতি একক হয়ে থাকে রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা ঘূর্ণন গতি সম্পর্কে জানলাম। এখন আমরা টরশন বা টর্ক সম্পর্কে জানবো। টর্ক কি? আমরা টরশন সম্পর্কে পূর্বে জেনেছি। তো টর্ক হলো এই যে টরশনাল ফোর্স, যে ফোর্সের কারণে টরশনটা সৃষ্টি হয়, এই বলের সাথে যদি লম্ব দূরত্বকে গুণ করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় একে বলা হয় টর্ক। অর্থাৎ যে বল আমাদের কোনো একটা শ্যাফটকে, যে বল তার ঘূর্ণন অক্ষ থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্ব অবস্থান করে কৌণিকভাবে ঘোরাতে চায় বা ঘূর্ণন প্রবণতা তৈরি করে, সেই বলের কারণে যে মোমেন্ট তৈরি হয় সেটাকে সাধারণত টর্ক বলা হয়। তো এই টর্ককে টুইস্টিং মোমেন্টও বলা হয়ে থাকে। তো আমরা টর্ক সমান বলতে পারি বল ইনটু লম্ব দূরত্ব। তো টর্ককে সাধারণত আমাদের টি অথবা টাও অক্ষর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সেক্ষেত্রে টর্ক টি সমান আমরা বলকে যদি এফ দিয়ে প্রকাশ করি এবং দূরত্বকে আর দিয়ে প্রকাশ করি, তো টর্ক টি সমান আমরা লিখতে পারি এফ আর, টর্কের একক। তো আমরা যেহেতু দেখলাম টর্ক সমান বল এবং দূরত্বের গুণফল, তো সেক্ষেত্রে টর্কের একক হবে বল এবং দূরত্বের গুণফলের একক। তো বলকে যদি আমরা বলের একক কেজি ব্যবহার করি এবং দূরত্বের একক মিটার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের টর্কের একক আসবে কেজি মিটার, অথবা বলের যে অন্য সকল একক রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা টর্কের প্রকাশ করতে পারি। অর্থাৎ টর্কের একক আমাদের নিউটন মিটার হতে পারে, আমাদের ফিট পাউন্ড হতে পারে, এভাবে টর্কের এককগুলো হয়ে থাকে। টরশনাল স্ট্রেস। টরশনাল স্ট্রেস আমরা লিনিয়ার স্ট্রেস সম্পর্কে জেনে এসেছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় একক ক্ষেত্রফলের উপর এই প্রতিক্রিয়া বলের পরিমাণকে স্ট্রেস বলা হয়। তো টরশনাল স্ট্রেসটা অনেকটা সেম, অর্থাৎ আমাদের যে টরশনাল ফোর্সের কারণে যে রেজিস্টিং ফোর্সটা উৎপন্ন হয় আমাদের ওই ফোর্সটাকে বলা হচ্ছে টরশনাল স্ট্রেস। শ্যাফট। শ্যাফট বলতে আমরা সাধারণত কি বুঝি? দৈর্ঘ্য অক্ষের চতুর্দিকে আবর্তনশীল যে দণ্ড বস্তু বা পুলির সাহায্যে সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করা হয় তাকে শ্যাফট বলা হয়। টরশনাল স্ট্রেস। তো টরশনাল স্ট্রেস সম্পর্কে আমরা কি বুঝি?
তো আমরা লিনিয়ার স্ট্রেস সম্পর্কে জানি। তো টরশনাল স্ট্রেস হলো একটা বস্তুকে যদি এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তে যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটিতে একটি মোচড় ক্রিয়ার সৃষ্টি হয়। তো এই মোচড় ক্রিয়ার ফলে বস্তুর অভ্যন্তরে কিন্তু একটা সমান মানের প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় বা প্রতিরোধী বলের উদ্ভূত হয়। তো এই যে প্রতিরোধী বল বা প্রতিক্রিয়া বল একক ক্ষেত্রফলে এই বলের পরিমাণটাকেই বলা হচ্ছে আমাদের টরশনাল স্ট্রেস। টরশনাল স্ট্রেস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু কনসিডারেশন রয়েছে বা মৌলিক ধারণা রয়েছে যেগুলো আমরা সাধারণত অ্যাজাম্পশন হিসেবে নিয়ে থাকি। তো আমাদের প্রথম ধারণা হলো শ্যাফটের উপাদান হবে সমসত্ব এবং যান্ত্রিক গুণাবলী একই থাকবে, অর্থাৎ শ্যাফটের যে আমাদের যে উপাদান থাকবে, যে উপাদান দিয়ে শ্যাফট তৈরি হবে এটা হোমোজিনিয়াস হবে এবং এর যান্ত্রিক গুণাবলীগুলো মেকানিক্যাল প্রপার্টিস সব জায়গাতে সেম হবে। আমাদের 2 নম্বর যে কনসিডারেশনটা আছে শ্যাফটের দৈর্ঘ্য বরাবর, শ্যাফটের লেন্থ বরাবর আমাদের এই টরশনের পরিমাণটা সব জায়গায় সমান হবে বা সুষম হবে। আমাদের 3 নম্বর যে কনসিডারেশনটা রয়েছে সেটা হলো আমাদের টরশনের পূর্বে এবং পরে শ্যাফটের প্রস্থচ্ছেদের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শ্যাফটের প্রস্থচ্ছেদ সবসময় একই থাকবে। আমাদের পরবর্তী কনসিডারেশন হলো টরশনের পূর্বে এবং পরে এই শ্যাফটের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। এছাড়াও আমাদের শ্যাফট কখনো বেন্ডিং বা বাঁকা হবে না। ঘূর্ণন কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট, কোনো গোলাকার বস্তুকে এক প্রান্তে আবদ্ধ রেখে যদি আমরা অন্য প্রান্তে ঘূর্ণন বল প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের সাধারণত এই বস্তুটার আমাদের যে কেন্দ্রীয় অক্ষ আছে এই অক্ষ বরাবর কিছুটা বিচ্যুতি হয়ে থাকে। তো এই বিচ্যুতির পরিমাণকেই বলা হচ্ছে আমাদের ঘূর্ণন কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট। এই অ্যাঙ্গেল অফ টুইস্টকে সাধারণত রেডিয়ানে প্রকাশ করা হয়ে থাকে এবং অ্যাঙ্গেল অফ টুইস্টকে আমাদের থিটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, হর্স পাওয়ার সম্পর্কে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে বিস্তারিত জেনে এসেছি। সাধারণত কাজ করার ক্ষমতা, কাজ করার হারকে বা কাজ করার একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারি আমরা সেই পরিমাণটাকে ক্ষমতা বলা হয়ে থাকে। অশ্ব ক্ষমতা হলো আমাদের ক্ষমতার একটি ব্যবহারিক একক। সাধারণত প্রতি সেকেন্ডে 4500 কেজি মিটার কাজ করার, প্রতি মিনিটে 4500 কেজি মিটার অথবা প্রতি সেকেন্ডে 4500 কেজি মিটার কাজ করার পরিমাণকে আমাদেরকে অশ্ব ক্ষমতা বলা হয়ে থাকে। এই অশ্ব ক্ষমতা আবিষ্কার করেন জেমস ওয়াট এবং অশ্ব ক্ষমতাকে সাধারণত এইচপি দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা গাণিতিকভাবে লিখতে পারি অশ্ব ক্ষমতা এইচপি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই 4500, আমাদের যেটা থাকবে হলো কেজি মিটার পার মিনিট, অথবা এটাকে আমরা লিখতে পারি ডব্লিউ বাই 75 কেজি মিটার পার সেকেন্ড। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা সাধারণত জানি কোন একটা বস্তুর ক্ষেত্রে আমাদের 2D অবজেক্টের ক্ষেত্রে দুইটা অ্যাক্সিস চিন্তা করা হয়, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং অন্যটা ওয়াই অ্যাক্সিস। তো সেক্ষেত্রে আমাদের 3D অবজেক্টের ক্ষেত্রে কিন্তু আরও একটা অ্যাক্সিস থাকে যেটাকে আমরা জেড অ্যাক্সিস দিয়ে প্রকাশ করি। তো এই জেড অ্যাক্সিস বা উলম্ব অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে বলা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে সাধারণত আইজেড অথবা জে দ্বারা প্রকাশ করা, অর্থাৎ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা জে দিয়ে প্রকাশ করি তাহলে জে সমান সমান আমরা লিখতে পারি আই এক্স প্লাস আই ওয়াই। মডুলাস অফ রিজিডিটি বা দৃঢ়তার গুণাঙ্ক, আমরা মডুলাস অফ রিজিডিটি সম্পর্কে আমাদের পূর্বের চ্যাপ্টারগুলোতে জেনে এসেছি। সাধারণত শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেনের যে অনুপাত তাকেই বলা হয়ে থাকে মডুলাস অফ রিজিডিটি, অর্থাৎ মডুলাস অফ রিজিডিটিকে আমরা জি প্রকাশ করি। তো মডুলাস অফ রিজিডিটি সমান সমান আমরা লিখতে পারি শিয়ার পেয়ন বাই হলো শিয়ার বিকৃতি। তো গাণিতিকভাবে আমরা লিখতে পারি জি সমান সমান আমাদের শিয়ার স্ট্রেসকে এস এস এবং আমাদের শিয়ার বিকৃতিকে থিটা দিয়ে প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা পাই মডুলাস অফ রিজিডিটি জি ইজ ইকুয়াল টু এস এস বাই থিটা। এখন আমরা টরশনাল পীড়াণু বিকৃতির মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা জানবো যে টরশনাল বিকৃতি কি। টরশনাল বিকৃতি সাধারণত আমাদের একক দৈর্ঘ্যে যে বিকৃতিটা হয়ে থাকে এটা হলো টরশনাল বিকৃতি। তো আমাদের ডান পাশে একটি চিত্র আছে, আমরা যদি খেয়াল করি তাহলে চিত্রে দেখতে পাই এখানে একটা দণ্ডে যদি আমরা যদি একটা দণ্ডে টরশনাল ফোর্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এই দণ্ডটা যদি কেন্দ্র থেকে থিটা পরিমাণে বিচ্যুতি ঘটে, অর্থাৎ থিটা কোণে যদি এটার বিচ্যুতি ঘটে সেক্ষেত্রে আমাদের বিকৃতি, তো আমরা জানি বিকৃতি সমান একক দৈর্ঘ্যের যে বিচ্যুতির পরিমাণ সেটাকে বিকৃতি বলা হয়ে থাকে। তো এখান থেকে আমরা বিকৃতি থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমাদের এই অ্যাক্সিসটা যদি এবি অ্যাক্সিসটা যদি এসি অ্যাক্সিসে পরিবর্তন ঘটে, অর্থাৎ আমাদের এই এবি অ্যাক্সিসটা যদি টরশনের ফলে পরিবর্তন হয়ে এসিতে পরিবর্তিত হয় তো সেক্ষেত্রে আমাদের বিকৃতির পরিমাণ যেটা এটাকে আমরা বিসি অথবা বি প্রাইম সি প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি।
তো আমরা বিকৃতিকে বি প্রাইম সি প্রাইম বাই এল, যেহেতু আমাদের এখানে মোট দৈর্ঘ্য ছিল এল এবং আমাদের মোট বিচ্যুতির পরিমাণ হলো থিটা বা বি প্রাইম সি প্রাইম, অর্থাৎ আমরা বিকৃতির সমান লিখতে পারি বিকৃতির থিটা ইজ ইকুয়াল টু বি প্রাইম সি প্রাইম বাই এল। আমাদের যে বি প্রাইম সি প্রাইম বৃত্তচাপ, যেটা আমাদের কোণ থিটা কোণ উৎপন্ন করছে, তো আমরা জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের সম্পর্কতে আমরা যেটা জানি এস ইকুয়াল টু আর থিটা। তো এখানে আমরা বি প্রাইম সি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি আর থিটা, যেখানে আরটা হলো আমাদের ব্যাসার্ধ। এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান সমান আর থিটা বাই এল, এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো আমরা শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটির সংজ্ঞা থেকে যেটা জানি, মডুলাস অফ রিজিডিটি সংজ্ঞা থেকে আমরা যেটা জানি জি ইজ ইকুয়াল টু শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি, অর্থাৎ এস এস বাই থিটা, যেখানে থিটা হলো শেয়ার বিকৃতি। তো এখান থেকে আমরা যদি থিটাটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে থিটা সমান সমান আমরা লিখতে পারি এস এস বাই জি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা সমীকরণ 1 ও 2 হতে যেটা পাই, সমীকরণ 1 ও 2 হতে যেহেতু আমাদের থিটা ইজ ইকুয়াল টু আর থিটা বাই এল এবং থিটা সমান সমান এস এস বাই জি, অর্থাৎ আমরা এই দুটাকে সমান লিখতে পারি। তো আমরা লিখতে পারি আর থিটা বাই এল ইজ ইকুয়াল টু এস এস বাই জি। তো এখান থেকে যদি আমরা শেয়ার এস কে এক পাশে রাখি, তাহলে আমরা লিখতে পারি এস এস ইজ ইকুয়াল টু জি আর থিটা বাই এল, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। ওকে, তো আমরা শেয়ার স্ট্রেস এস এস ইকুয়াল টু পেলাম জি আর থিটা বাই এল। এখন একইভাবে যদি আমরা কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমাদের অন্য একটা বিকৃতি, কেন্দ্র থেকে এক্স দূরত্বে যদি আমাদের শেয়ার স্ট্রেসের পরিমাণ হয়ে থাকে এস এক্স, সেক্ষেত্রে আমরা একইভাবে কিন্তু লিখতে পারি, একইভাবে আমরা লিখতে পারি এস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিব। তো এখন আমরা এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দুটি থেকে যেটা লিখতে পারি সেটা হলো এস এস বাই আর, অর্থাৎ আমাদের কেন্দ্র থেকে আর দূরত্বে যে শেয়ার স্ট্রেসের পরিমাণ ইজ ইকুয়াল টু এস এক্স বাই এক্স, অর্থাৎ আমাদের শ্যাফটের কেন্দ্র থেকে এক্স দূরত্বে যে শেয়ার স্ট্রেসের পরিমাণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জি থিটা বাই এল। তো আমরা দেখতে পেলাম এখানে যে আমাদের কেন্দ্র থেকে আর দূরত্বে যে শেয়ার স্ট্রেসের পরিমাণ এবং সেই দূরত্বের অনুপাত, এবং আমাদের কেন্দ্র থেকে অন্য একটা দূরত্ব বা এক্স দূরত্বে শেয়ার স্ট্রেসের পরিমাণ ও তার অনুপাতটা আমাদের জি থিটা বাই এল এর অনুপাতের সমান। টরশনাল স্ট্রেস এবং স্ট্রেন বা টরশনাল পীড়ন ও বিকৃতির মধ্যকার সম্পর্ক। তো আমরা টরশনাল পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক সম্পর্কে জানলাম। এখন আমরা শিয়ার পীড়নের সাথে টর্কের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে জানবো। তো আমরা যদি আর ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করি এবং সেটার কেন্দ্র থেকে আমাদের ছোট আর পরিমাণ দূরত্বে আমরা একটা রিং বা একটা সার্কেল নিয়ে নিই, যে সার্কেলটার আমাদের পুরুত্ব হলো ডিএক্স, এবং এই ক্ষুদ্র সার্কেলের ক্ষেত্রফলটা যদি হয় আমাদের ডিএ, এটাকে আমরা ডিএ দিয়ে প্রকাশ করলাম। আমাদের প্রস্থচ্ছেদের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত শেয়ার স্ট্রেসের পার্থক্য, শেয়ার পীড়নের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত পীড়নের পার্থক্য অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এস এস পাই, এসটা হলো পরিধির শেয়ার পীড়ন এবং এস আরটা হলো আমাদের রিংয়ে উৎপন্ন শেয়ার পীড়ন। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এস এস বাই আর ইজ ইকুয়াল টু এস আর বাই আর। তো এখান থেকে আমরা এস আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এস এস ইন্টু আর বাই আর। ওকে, তো আমরা আমাদের এই যে ক্ষুদ্র রিংটা আছে, এই ক্ষুদ্র রিংয়ে আমাদের যে স্ট্রেস উৎপন্ন হবে এসআর, যেটাকে আমরা এসআর দিয়ে প্রকাশ করছি, সেই এসআর এর মানটা আমরা বের করলাম। তো এটা হলো আমাদের ওই ক্ষুদ্র রিংয়ে উৎপন্ন শেয়ার পীড়নের পরিমাণ। এখন আমরা জানি ঘূর্ণন বল, আমরা স্ট্রেস এবং ফোর্সের যে রিলেশনটা, অর্থাৎ স্ট্রেস এস ইজ ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ পীড়ন সমান বল বাই ক্ষেত্রফলের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্ক থেকে আমরা জানি যে বল সমান হলো পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তো আমাদের এখানে ঘূর্ণন বল সমান আমরা লিখতে পারি
পরিধিতে উৎপন্ন পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আমাদের পীড়নের মান যেটা আমরা বের করেছি, পীড়নের মানটা আমরা পেয়েছি এস ইন্টু আর বাই আর ইন্টু আমরা এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে ডিএ দিয়ে প্রকাশ করতেছি বাই ডিএ। ওকে, তো এক্ষেত্রে আমরা ঘূর্ণন বল পেয়ে যাচ্ছি বা এফ এর মান পেয়ে গেলাম। এখন আমরা টর্ক কি জানি, টর্ক সমান আমরা যেহেতু জানি বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। তো আমরা বলের মান এখানে বের করছি এবং এই পরিধি পর্যন্ত লম্ব দূরত্ব আমরা জানি ক্ষুদ্র আর। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই ক্ষুদ্র সার্কেলটাতে উৎপন্ন টর্ককে আমরা ডেলটি দিয়ে প্রকাশ করতেছি, যে ডেলটিকে আমরা ইন্টিগ্রেশন করলে পরবর্তীতে আমাদের এই টোটাল সার্কেল উৎপন্ন মোট টর্কের পরিমাণ আমরা পেয়ে যাব। ডিটি ইজ ইকুয়াল টু আমাদের বলটা হলো এস এস আর বাই বড় আর ডিএ ইন্টু আমাদের দূরত্বটা হলো আর নাও। তো আমরা যদি এই টোটাল সার্কেলের মোট টর্কের পরিমাণ পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই ক্ষুদ্র অংশের টর্ককে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা লিখতে পারি মোট টর্ক টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিটি। তো আমরা ডিটি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। আমরা ডিটি সমান যেটা পেয়েছি এস এস, ডিটি সমান ছিল এস এস ইন্টু আমাদের দুইটা আর ছিল, দ্যাট মিনস আর স্কোয়ার ডিএ বাই ছিল বড় আর। তো এখান থেকে আমরা এস এস এবং আরটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করবো, ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএ। তো এখান থেকে আবার ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএ সমান আমরা জানি হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। তো যেহেতু আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএ, এটাকে আমরা লিখতে পারি এস এস ইন্টু জে বাই আর, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এস এস ইন্টু জে বাই আর। তো এখান থেকে আমরা যদি এস এস কে সাইড চেঞ্জ করি তো আমরা লিখতে পারি এস এস ইজ ইকুয়াল টু টি আর বাই জে। তো এটাই হলো আমাদের শিয়ার স্ট্রেস বা শিয়ার পীড়নের সাথে টর্কের সম্পর্ক। তো শিয়ার স্ট্রেস এস এস ইজ ইকুয়াল টু টি আর বাই জে, যেখানে আমাদের টিটা হলো টর্ক, আরটা হলো ব্যাসার্ধ এবং যেটা হলো এই বৃত্তের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তো আমরা শিয়ার পীড়নের সাথে টর্কের সম্পর্ক দেখলাম। এখন আমরা সলিড শ্যাফট এবং ফাফা শ্যাফটের জন্য টর্কের যে সমীকরণগুলো হয়ে থাকে সেই সমীকরণগুলো দেখবো। আমরা শিয়ার পীড়ন এবং টর্কের সম্পর্ক হতে এইমাত্র যে সম্পর্কটা নির্ণয় করলাম, আমাদের সম্পর্কটা ছিল শিয়ার স্ট্রেস এস এস টু টি আর বাই জে, অর্থাৎ আর ব্যাসার্ধের একটি সলিড শ্যাফট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের টর্কের সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি টি ইন্টু আর, যেহেতু আমাদের ব্যাসের অর্ধেক অর্থাৎ আর সমান লিখতে পারি ডি বাই টু, এবং আমাদের যেটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো বৃত্তের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি জানি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে ইজ ইকুয়াল টু আমরা জানি আই এক্স প্লাস আই ওয়াই। তো বৃত্তের ক্ষেত্রে আই এক্স হলো আমাদের আই এক্স আই ওয়াই দুটাই সমান পাই ডি ফোর বাই 64 প্লাস এটাও আমাদের পাই ডি ফোর বাই 64। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে পাই ডি ফোর বাই 32। তো এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে পাই ডি ফোর বাই 32। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এখান থেকে আমাদের 32টা উপরে যাবে এবং দুইটা নিচে আসবে। তো দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 16 ডি বাই আমাদের ডি এবং ডি ফোর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে পাই ডি কিউব। অর্থাৎ সলিড শ্যাফটের জন্য আমাদের শিয়ার স্ট্রেসের পরিমাণ এস এস ইজ ইকুয়াল টু আমরা পেলাম 16 বাই পাই ডি কিউব। তো এটা হলো আমাদের সলিড শ্যাফটের জন্য শিয়ার স্ট্রেসের ইকুয়েশন। এখন আমরা ফাফা শ্যাফটের জন্য ইকুয়েশনটা দেখবো। তো এক্ষেত্রে আমাদের যদি ফাফা শ্যাফট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাধারণত চিত্রে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডায়ামিটার থাকে, একটা হচ্ছে আউটার ডায়ামিটার এবং একটা ইনার ডায়ামিটার। তো আউটার ডায়ামিটারকে আমরা বড় হাতের ডি এবং ইনার ডায়ামিটারকে ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করছি। শিয়ার স্ট্রেসের যে ইকুয়েশনটা জানি এস এস ইজ ইকুয়াল টু টি আর বাই জে। তো এক্ষেত্রে আমাদের আর সমান আমরা জানি ডি বাই টু এবং জে এর ক্ষেত্রে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের ফাফা শ্যাফটের জন্য জে হলো 5 বাই 32 ইন্টু ডি ফোর মাইনাস ডি ফোর। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তো আমরা লিখতে পারি 16 টি বাই হলো পাই ইন্টু ডি ফোর মাইনাস। তো এটাই ছিল আমাদের ফাফা শ্যাফটের জন্য যে শিয়ার স্ট্রেসের ইকুয়েশন। তো ফাফা শ্যাফটের জন্য আমরা শিয়ার স্ট্রেস ইকুয়েশন পেলাম এস ইজ ইকুয়াল টু 16 টি ডি বাই 5 ডি ফোর মাইনাস ডি ফোর। এখন আমরা টর্ক এবং টুইস্টিং কোণের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা দেখব। তো আমরা শুরুতেই টরশনাল স্ট্রেস এবং শিয়ার পীড়ন এবং টর্কের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা দেখে এসেছি। তো সেখান থেকে শিয়ার পীড়ন ও টর্কের মধ্যে যে সম্পর্ক আছে সেখান থেকে আমরা যে সমীকরণটা পাই শিয়ার পীড়ন ও টরশনের সম্পর্কতে আমরা পাই
SS ইজ ইকুয়াল টু জি আর থিটা বাই এল। এই সম্পর্কটা আমরা আমাদের বিগত প্রমাণে দেখে এসেছি। তো এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই এবং আমরা টর্কের সমীকরণ হতে আরেকটা সম্পর্ক পাই। টর্কের সমীকরণ হতে আমরা শেয়ার স্ট্রেস ও টর্কের মধ্যে সম্পর্কটা ছিল, সেখান থেকে পাই SS ইজ ইকুয়াল টু আমাদের জি আর বাই জে। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা উভয় সমীকরণ থেকে আমরা যদি SS এর মান দুইটাকে সমান বসাই, তো সেক্ষেত্রে আমরা যেটা পাই সমীকরণ 1 ও 2 হতে আমরা লিখতে পারি জি আর থিটা বাই এল ইজ ইকুয়াল টু, যদি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ, তো আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব। এক্সট্রা আমাদের বল যদি হয় এফ, এবং যেহেতু এক পাক ঘূর্ণনে একটা বৃত্তাকার বস্তু 2 পাই দূরত্ব অতিক্রম করে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার বস্তু এক পাক ঘূর্ণনে আমরা জানি যে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমাদের দূরত্বটা হলো 2 পাই আর। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাই ইন্টু এফ আর। আবার আমরা যেহেতু জানি টর্ক টি সমান আমাদের বল ইন্টু দূরত্ব বা টি সমান এফ আর, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই টি, অর্থাৎ এক পাক ঘূর্ণনে আমাদের কাজের পরিমাণ হচ্ছে 2 পাই টি। তো এখন যদি কোন একটা ঘূর্ণায়মান বস্তু প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে n পরিমাণ ঘূর্ণন সম্পন্ন করে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে n সংখ্যক বার ঘূর্ণনে মোট কাজ, n সংখ্যক ঘূর্ণনে মোট কাজ W ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই। তো এটাই হলো আমাদের n সংখ্যক ঘূর্ণনের মোটকৃত কাজের পরিমাণ। এখন আমরা এই কাজকে যদি অশ্ব ক্ষমতা বা SP তে কনভার্ট করি, তাহলে আমরা জানি যে আমাদের অশ্ব ক্ষমতা হলো প্রতি মিনিটে 4500 কেজি মিটার অথবা প্রতি সেকেন্ডে 75 কেজি মিটার কাজ করার যে ক্ষমতাটা, সেটা হলো আমাদের অশ্ব ক্ষমতা। তো আমরা SP সমান লিখতে পারি 2 পাই NT বাই 4500, এটাকে আমরা কেজি মিটার পার মিনিট অথবা 2 পাই NT বাই 75 কেজি মিটার পার সেকেন্ড। তো এই ছিল আমাদের অশ্ব ক্ষমতা, ঘূর্ণন শক্তি, ঘূর্ণন গতি এবং টর্কের মধ্যকার যে সম্পর্ক। তো এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য যে সকল সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। তো আমাদের প্রথমে যে সূত্রটা প্রমাণ হবে সেটা হলো আমাদের ঘূর্ণন কোণ বা টুইস্টিং অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু TL বাই জে। এরপরে আমরা শেয়ার পীড়ন SS ইজ ইকুয়াল টু জানি TR বাই জে। তো এই শেয়ার স্ট্রেস সলিড শ্যাফটের জন্য আমাদের এসটা আমাদের সলিড শ্যাফটের জন্য ছিল 16T বাই পাই ডি কিউব, এবং আমাদের ফাফা শ্যাফটের জন্য ছিল হলো 16TD বাই পাই D4 মাইনাস D4। আমাদের অশ্ব ক্ষমতা এবং টর্কের মধ্যে যে সম্পর্কের সূত্রটা ছিল SP ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই NT বাই 4500 অথবা 2 পাই NT বাই 75। তো সলিড বৃত্তাকার সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সমান আমরা জানি পাই D4 বাই 32। এক্ষেত্রে আমাদের সেকশনটা যদি সলিড না হয় ফাঁপা হয়, সেক্ষেত্রে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পাই বাই 32 ইন্টু D4 মাইনাস D4। তো এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রগুলি। এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলির দিকে চলে যাব। তো এখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। আমরা শুরুতে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, একটি নিরেট ইস্পাত দণ্ড 8500 কেজি মিটার টর্ক পরিবহন করে যদি শেয়ারিং স্ট্রেস আমাদের 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার বেশি না হয়, সেক্ষেত্রে ইস্পাত দণ্ডের ব্যাস নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা দেখব আমাদের ডাটাগুলো দেওয়া। এখানে আমাদের টর্ক টি এর মানটা দেওয়া আছে 8500 কেজি মিটার, এবং আমাদের শেয়ারিং স্ট্রেস SS এর মানটা দেওয়া আছে 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের SS এর ভ্যালুটা যেহেতু কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে, তো আমরা ফ্লেক্সিবিলিটি অর্থাৎ আমরা যে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা এই টর্কের মানটাকে আমরা কেজি পার সেন্টিমিটার নিয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা 8500-র সাথে একে 100 দিয়ে গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাবো কেজি সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা টর্ক এবং শেয়ার স্ট্রেসের মাঝে যে সম্পর্কটা জানি সলিড শ্যাফটের ক্ষেত্রে, সেই সম্পর্কটা এখানে ব্যবহার করব। সলিড শ্যাফটের ক্ষেত্রে আমরা টর্ক এবং শেয়ারিং স্ট্রেসের যে সম্পর্কটা জানি SS ইজ ইকুয়াল টু আমরা জানি 16T বাই পাই ডি কিউব।
এখান থেকে যদি আমরা ডিটাকে বাম সাইডে নিয়ে আসি তাহলে ডিকিউ আমরা লিখতে পারি 16t/π ইন্টু এসএস। তো এখানে আমাদের শেয়ারিং স্ট্রেস এসএস এবং টর্ক টি দুইটা মানে দেওয়া আছে, আমরা শুধু এখানে বসে ক্যালকুলেশন করলে আমাদের ডি এর মানটা চলে আসবে। তো এখান থেকে আমরা যদি ডি কে রাখি তাহলে এই কিউব উঠিয়ে দেওয়ার কারণে আমাদের এই যে ডান সাইডে কিউব রুট হয়ে যাবে। এখন আমরা ভ্যালুগুলো বসাবো। তো 16 টি এর মান জানি 8500, এর সাথে আমাদের 100 দিয়ে গুণ দিয়ে আমরা এটাকে কেজি সেন্টিমিটারে নিয়েছি এবং পাই ইন্টু আমাদের যে শেয়ারিং স্ট্রেস এসএস এর মানটা ছিল 450। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের ডি এর মানটা আসবে 21.2। তো যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্যের একটা সেন্টিমিটার ছিল, অর্থাৎ আমাদের এখানে ব্যাসটা আসবে, ডায়ামিটারটা আসবে সেন্টিমিটার। তো আমাদের প্রথম অঙ্কটি ছিল, খুবই সহজ অঙ্ক ছিল, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাবো। আমাদের পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট শ্যাফট প্রতি মিনিট করে শ্যাফটের সর্বোচ্চ শেয়ার পরিমাণ 700 কেজি/বর্গ সেন্টিমিটার হলে কি পরিমাণ টর্ক উৎপন্ন হবে, অর্থাৎ আমাদের উৎপন্ন টর্কের পরিমাণ নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে প্রথমে আমরা সেগুলো দেখে নিব। গিভেন আমাদের শ্যাফটের ব্যাস ডি দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমাদের এখানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা অর্থাৎ নাম্বার অফ রেভলিউশন পার মিনিট বা এন এর মানটা দেওয়া আছে 100 এবং ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এসএস এর ভ্যালু দেওয়া আছে 400 কেজি/সেন্টিমিটার স্কয়ার। তো আমাদেরকে টর্কের পরিমাণ নির্ণয় করতে হবে। তো একটা সলিড শ্যাফটের শেয়ার স্ট্রেস এবং ব্যাস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা টর্ক এবং শেয়ার স্ট্রেসের সম্পর্কতে যে ফর্মুলাটি জানি, এসএস ইজ ইকুয়াল টু আমরা জানি 16t/πd3। তো এক্ষেত্রে আমাদের নাম্বার অফ রেভলিউশন পার মিনিট বা এন এর মানটা আমাদের ব্যবহার হবে না। তো এখান থেকে আমরা টি সমান লিখতে পারি এসএস ইন্টু πd3/, তো এসএস এর মানটা আমাদের দেওয়া আছে 400 কেজি/সেন্টিমিটার স্কয়ার ইন্টু পাই ইন্টু আমাদের ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 এর কিউব ভাগ 16। তো এখান থেকে যদি আমরা করি তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের ভ্যালু আসবে 5026.55। যেহেতু আমাদের শেয়ারিং স্ট্রেসটা কেজি/সেন্টিমিটার ছিল, সো আমাদের টর্কের মানটা আসবে কেজি সেন্টিমিটার। চাইলে এটাকে আমরা কেজি মিটারে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা যদি এটাকে 100 দিয়ে ভাগ দিই তো কেজি মিটার হয়ে যাবে, অথবা কেজি সেন্টিমিটার রাখলেও আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি 50.26 কেজি মিটার। তো এটাই ছিল আমাদের নিম্ন টর্কের পরিমাণ। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। আমাদের পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 2.5 মিটার দৈর্ঘ্যের একটি সলিড শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 90 এসপি সরবরাহ করে। এক্ষেত্রে আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল বা ঘূর্ণন কোণের পরিমাণ দেওয়া আছে 1.5 ডিগ্রি এবং মডুলাস অফ রিজিডিটি আমাদের জি দেওয়া আছে 8 × 10⁵ হবে, এখানে 8 × 10⁵ কেজি/সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের শ্যাফট নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে এবং কি নির্ণয় করতে হবে। তো শুরুতে আমাদের শ্যাফটের দৈর্ঘ্য দেওয়া আছে L 2.5 মিটার এবং আমাদের ঘূর্ণন সংখ্যা এন দেওয়া আছে 300, এসপি দেওয়া আছে 90 এসপি এবং আমাদের ঘূর্ণন কোণ থিটা দেওয়া আছে 1.5 ডিগ্রি। তো 1.5 ডিগ্রিকে আমাদের কোণ যেহেতু রেডিয়ানে ব্যবহার করে থাকি আমরা, তো সেক্ষেত্রে আমরা π/180 দিয়ে গুণ দিয়ে রেডিয়ানে নিয়ে নিব 1.5 × π/180, তাহলে এটা হয়ে গেল রেডিয়ান। ওকে, এক্ষেত্রে আমাদের শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি জি দেওয়া আছে, যেটা হলো 8 × 10⁵, এটা কেজি/সেন্টিমিটার স্কয়ার। ওকে, তো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের ব্যাস বা ডি নির্ণয় করতে হবে। ওকে, তো শুরুতে আমাদের যেহেতু এসপি দেওয়া আছে, ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি জানি এবং আমাদের এই ঘূর্ণন সংখ্যা যেহেতু এখানে বলা আছে যে শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে এই এসপি সরবরাহ করতেছে, তো আমরা জানি কি প্রতি মিনিটে ঘূর্ণনের ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু 2π/nt ভাগ হলো 4500, যেটা হলো আমাদের মিটার/মিনিট। তো এখান থেকে এসপি দেওয়া আছে 90, 2π, পায়ের মান কনস্ট্যান্ট আমরা সবাই জানি, আমাদের এন এর মান হলো 300। এখান থেকে আমাদের টর্ক টি এর মানটা বের হবে 4500। তো আমরা যদি টর্ক টি কে রেখে বাদ বাকি সবগুলোকে এক সাইডে পাঠিয়ে দিই, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের টি এর মান 21485.9 কেজি/সেন্টিমিটার। তো এখান থেকে আমরা টি এর মান বের করলাম, এখানে আমাদের শ্যাফটের ব্যাস বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, আমাদের শ্যাফটের দৈর্ঘ্য এল দেওয়া আছে, আমাদের
শেয়ার মডুলাস জি দেওয়া আছে, তো আমাদের শ্যাফটের ব্যাস বের করতে হবে। তো অ্যাগেইন তো আমরা টুইস্টিং অ্যাঙ্গেল এবং টর্কের মধ্যে সম্পর্কটা জানি, থিটা ইজ ইকুয়াল টু আমাদের টিএল বাই জে জি। তো এখান থেকে যদি আমরা জেটাকে এক সাইডে নিই তাহলে আমরা লিখতে পারি টিএল বাই জি থিটা। সবগুলো মান কিন্তু আমরা জানি। তো যেহেতু এটা একটি সলিড শ্যাফট, তো সলিড শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জে হলো পাই d4 বাই 32। তো এখান থেকে যদি আমরা ডি কে এক সাইডে রাখি এবং বাকি সব কিছু অন্য সাইডে নিয়ে যাই, তো যেহেতু আমাদের এখানে d4 ছিল, অর্থাৎ 4টাকে উঠিয়ে দিলে আমাদের এই পাশে আসবে 4 রুট, এবং আমাদের ব্র্যাকেটের ভিতরে যদি ভ্যালুগুলো আমরা বসাই তো আমাদের আসবে টিএল এবং 32। তো 32 ইন্টু আমাদের টর্ক টি এর মান আমরা যেটি পেয়েছি 21,485 কেজি সেন্টিমিটার, এবং আমাদের লেন্থটা ছিল 2.5 মিটার। তো আমাদের বাকি মানগুলো যেহেতু সেন্টিমিটার, এটাকে আমরা সেন্টিমিটার করে নিলাম 100 দিয়ে গুণ দিয়ে। এবং আমাদের শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি জি এর মানটা ছিল 8 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল থিটার মানটা ছিল 1.5 × π/180। তো এক্ষেত্রে এই মানগুলোকে আমরা যদি ক্যালকুলেটর বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের খুব সহজেই ডি এর মান চলে আসবে, এবং ডি এর মান আসবে 7.15 সেন্টিমিটার। তো এটাই ছিল আমাদের শ্যাফটের ব্যাস। সলিড শ্যাফটের ক্ষেত্রে আমাদের যে ডাটাগুলো দেওয়া ছিল এই ডাটাগুলো থেকে আমরা শ্যাফটের ব্যাস নির্ণয় করে শিখলাম। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। তো আমাদের পরবর্তী অঙ্কে যেটা আছে যে একটি নিরেট গোলাকার শ্যাফট প্রতি মিনিটে 240 বার ঘুরে 25 অক্ষমতা সরবরাহ করে, যদি শেয়ার পীড়নের মান 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয় তবে ওই শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। আমরা এর আগে যে অঙ্কটা করে এসেছি এই অঙ্কটা কিন্তু আমাদের সেম একই রকম নিরেট শ্যাফট। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা জানি এসপি ইজ ইকুয়াল টু 25 × 10⁵ তো এক্ষেত্রে আমাদের এইচপি এর মানটা দেওয়া আছে 25, 25 এবং এন হলো আমাদের প্রতি মিনিটে ঘূর্ণনের পরিমাণ, এন হলো 245। সবাই যদি এর মানটা 4, আমাদের এখানে যেহেতু এসপি ছিল এবং আমাদের এটা হলো কেজি মিটার পার মিনিট, তো এখান থেকে আমরা টি এর যে মানটা পাবো সেটা পাবো আমরা 74.60 কেজি মিটার। তো এটাকে আমরা 7460 কেজি সেন্টিমিটার করে নিলাম। আমরা টি এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের শেয়ার স্ট্রেস এসএস এর মানটা দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদের টুইস্টিং অ্যাঙ্গেলের মান না দিয়ে শেয়ার স্ট্রেস এসএস এর মানটা দিয়েছে, সেক্ষেত্রে আমরা এসএস ব্যবহার করে ব্যাস নির্ণয় করবো। তো সলিড শ্যাফটের ক্ষেত্রে এসএস ইকুয়াল টু আমরা জানি 16t/πd³। অর্থাৎ এখান থেকে যদি আমরা ডি কে এক পাশে রাখি তাহলে ডি সমান আমাদের আসবে কিউব রুট 16t/π × SS। তো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে 16 আমরা টি এর মান বের করেছি 7460 ভাগ হলো পাই ইন্টু আমাদের এসএস এর মানটা দেওয়া ছিল 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসে ক্যালকুলেশন করি তো আমাদের ডি আসবে 3.99 সেন্টিমিটার, যেটা ভেরি ভেরি ক্লোজ টু 4। তো আমরা এটাকে রাউন্ড অফ করে 4 সেন্টিমিটার করে দেবো। তো এটাই ছিল আমাদের নির্ণয় শ্যাফটের ব্যাস। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। আমাদের পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি একটি ফাফা শ্যাফট যেটি প্রতি মিনিটে 100 বার ঘুরে 20 অশ্বক্ষমতা পরিবহন করে। যদি শ্যাফটের বাইরের ব্যাস ভিতরের ব্যাসের দ্বিগুণ হয় এবং ধাতুর শেয়ার স্ট্রেস দেওয়া আছে আমাদের 445 কেজি পার সেন্টিমিটার, আমাদের শ্যাফটে কি টর্ক সঞ্চালন করবে এবং শ্যাফটের সাইজ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব টর্কের মান। প্রথমত আমরা টর্ক বের করে নেব। আমাদের টর্ক এইচপি ইজ ইকুয়াল টু আমরা জানি 25Nt/4500। তো এখান থেকে প্রতি মিনিটে 100 বার ঘুরে 20 অশ্বক্ষমতা সরবরাহ করছে। তো আমাদের এইচপি হলো 20 এবং 25 এন এর মান হলো 100। আমাদের টর্ক টি এর মানটা বের করতে হবে এবং এটা হলো 4500। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা টর্ক টি এর মান পাবো 1423.95 কেজি সেন্টিমিটার। তো আমরা টি এর মান বের করলাম। এখন আমাদের শেয়ার স্ট্রেসের মান দেওয়া আছে এবং এটা যেহেতু একটা ফাফা শ্যাফট, তো সেক্ষেত্রে ফাফা শ্যাফটের যে ফর্মুলা আমরা জানি সেটা ইউজ করব। আমরা জানি ফাফা শ্যাফটের ক্ষেত্রে এসএস ইকুয়াল টু 16t/π × d4 এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় সেটা আমাদের শ্যাফটের বাইরের ব্যাস ভিতরের ব্যাসের দ্বিগুণ, অর্থাৎ শ্যাফটের বাইরের ব্যাস ডি ইজ ইকুয়াল টু ভিতরের ব্যাস ছোট ডি হলে ডি ইজ ইকুয়াল টু 2d। বেয়ারিং স্ট্রেস
এস এর মানটা দেওয়া আছে 445 কেজি। হলো টি, আমরা টি এর মানটা নির্ণয় করেছি, তো আমরা টি এর মানটা এখানে বসিয়ে দিব 1493.95 ইন্টু আমরা বড় ডি সমান জানি 2d বাই নিচে পাই ইন্টু ডি সমান আমরা যেহেতু 2d জানি, তো 2d⁴ মাইনাস d4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো 2⁴ করলে হবে আমাদের 16, 16 মাইনাস d4 15d4 এবং উপর একটা ডি থাকতে 7। এটাকে করলে আমাদের আসবে 16 1423.95 ইন্টু 2 বা এখান থেকে আমাদের 5 ইন্টু, এটাকে আমরা ক্যালকুলেশন করলে 16d4 মাইনাস d4 করলে আমাদের হবে 15d4 এবং আমাদের উপর একটা ডি এর সাথে 4কে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 15d কিউব। আমাদের এই পাশে ছিল 745 কেজি পার সেন্টিমিটার। এখান থেকে যদি আমরা ডিকে রাখি, ডিকে লেফট সাইডে যদি রাখি তাহলে আমাদের এই পাশটা আসবে 16 ইন্টু 1423.95 গুণ 2 ভাগ হচ্ছে পাই 15 ইন্টু 445। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অংশটা তাহলে আমাদের ডি এর মানটা আসবে 2.8 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই ফাফা শেপটের যে ইন্টারনাল ডায়ামিটার বা ভিতরের ব্যাসটা আমরা পেলাম 2.8 সেন্টিমিটার, আমাদের আউটার ডায়ামিটার বা বহির ব্যাসটা পেয়ে যাব 2 ইন্টু 2.8 বা এটাকে আমাদের করলে হবে 5.6 সেন্টিমিটার। তো একটা ফাফা শেপটের টর্ক এবং বাইরের ভিতরে ব্যাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এখন আমাদের পরবর্তী অঙ্ক শুরু করব। এখানে বলা হচ্ছে একটা নিরেট দণ্ডের 2000 কেজি মিটার টর্ক উৎপন্ন করতে অনুমোদিত শেয়ার স্ট্রেস 700 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হলে এবং টুইস্ট কোণ 1 ডিগ্রিও দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ হলে মডুলাস অফ রিজিডিটিও দেওয়া আছে আমাদের, সেক্ষেত্রে শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো দেখে নিব। তো আমাদের প্রথমে টর্কের মান দেওয়া আছে টি 2000 কেজি মিটার। তো টিটাকে আমরা 2000 ইন্টু 100 কেজি সেন্টিমিটার লিখে নিতে পারি এবং আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে 1 ডিগ্রি, অর্থাৎ এটাকে পাই বাই 180 রেডিয়ান করে নিতে পারি। এবার আমাদের দণ্ডের দৈর্ঘ্য এলটা আমাদের দেওয়া নাই ডিরেক্টলি, এলটা আমাদের বলা আছে, এর যে ব্যাস হবে সেই ব্যাসের 30 গুণ, অর্থাৎ এল সমান আমরা লিখতে পারি 30t। এবং আমাদের যে মডুলাস অফ রিজিডিটি, আমাদের মডুলাস অফ রিজিডিটি জি এর মানটা দেওয়া আছে 0.8 ইন্টু 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এক্ষেত্রে যেহেতু আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল থিটার মানটা দেওয়া আছে এবং মডুলাস অফ রিজিডিটি আমাদের শ্যাফটের দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই, তো এক্ষেত্রে আমরা আমাদের শেয়ারিং স্ট্রেস দেওয়া আছে 700 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো শেয়ারিং স্ট্রেসের মানটা ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তবে যেহেতু আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এই টুইস্টিং অ্যাঙ্গেল ব্যবহার করে যে ফর্মুলাটা আসবে এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা টুইস্টিং অ্যাঙ্গেল টর্ক এবং শেয়ার স্ট্রেসের মধ্যে সম্পর্কটা জানি, থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি টিএল বাই জি যায়। তো এখান থেকে আমাদের থিটা টিএল এবং জি সবগুলোর মানে আমরা জানি। তো আমাদেরকে ব্যাস নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্যাস আসবে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি 5d4/32, তো সেক্ষেত্রে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটাকে একপাশে নিয়ে নিব j ইজ ইকুয়াল টু টিএল বাই থিটা জি। তো এক্ষেত্রে যেহেতু একটা নিরেট শ্যাপ সেক্ষেত্রে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সমান আমরা লিখতে পারি 5d4/32 এবং আমাদের টি এর মানটা হলো 2000 ইন্টু 100। আমাদের এল এর মানটা দেওয়া ছিল আমাদের ব্যাসের 30 গুণ, দ্যাটস আমরা লিখে নিলাম 30d। থিটার মান পেয়েছিলাম আমরা পাই বাই 180 ইন্টু আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, সরি আমাদের মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাস ছিল 0.8 ইন্টু 10⁶। এক্ষেত্রে এই পাশে একটা ডি, এ পাশে আছে d4, তো এটাকে যদি আমরা ক্যান্সেল করি এ পাশে ডি কিউব থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি ডি নিই তাহলে আমাদের এই পাশে আসবে কিউব রুট আমাদের 32টি এ পাশে নিচে ছিল, ও পাশে উপরে বসে যাবে 32 ইন্টু এই পাশে আমাদের যে মানগুলো দেওয়া ছিল 2000 ইন্টু 100, এটা আমাদের ছিল 180টা উপরে চলে যাবে 180, আমাদের নিচে থাকবে পাই আর এ পাশ থেকে আরেকটা পাই আসলে হবে পাই স্কোয়ার ইন্টু আমাদের এটা হবে 0.8 ইন্টু 10⁶। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এখানে সবগুলো মান যেহেতু সেন্টিমিটারে ছিল সেখানে আমাদের ব্যাসটা আসবে সেন্টিমিটারে। তো এখান থেকে আমাদের ডি আসবে 16.36, তো এটাকে আমরা রাউন্ড অফ করে 16.5
সেন্টিমিটার করে দেবো। তো এখান থেকে আমরা খুব সহজেই এই শ্যাফটের ব্যাস বা ডি এর মান নির্ণয় করে ফেললাম। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী অঙ্কে বলা হচ্ছে একটি শ্যাফট 380 আরপিএম এ ঘুরে 10 এসপি পরিবহন করে শ্যাফটের 2.5 মিটার দৈর্ঘ্যের টুইস্ট কোণ 1.5 ডিগ্রি হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের জি এর মান দেওয়া আছে 8.5 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা চাইলে মানগুলো প্রথমে লিখে নিতে পারি। আমাদের এইচপি দেওয়া আছে 10 এবং আমাদের এন এর মানটা দেওয়া আছে 380 আরপিএম এবং শ্যাফটের দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার এবং আমাদের টুইস্টিং কোণটা দেওয়া আছে 1.5 ডিগ্রি। তো শ্যাফটের ব্যাস নির্ণয় করতে শুরুতে আমরা যেটা করব, আমাদের এইচপি দেওয়া আছে, এইচপি থেকে আমরা টর্কের মানটা নির্ণয় করে নিব। তো আমরা জানি এইচপি ইজ ইকুয়াল টু 2π/4500। এখানে আমাদের এইচপি এর পরিমাণ ছিল 10 2π এবং আমাদের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা ছিল 380 আরপিএম। 380 ইন্টু টি এর মান আমাদের বের হবে বাই 4500। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে আমরা টি এর মান পাবো 18.84 কেজি মিটার। এখন আমরা টর্ক টি এর মান জানি এবং টুইস্ট অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, আমাদের শ্যাফটের দৈর্ঘ্য এল দেওয়া আছে, মডুলাস অফ রিজিডিটি বা জি এর মানটাও দেওয়া আছে 8.5 × 10⁵। তো আমাদেরকে শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি টুইস্টিং অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু TL/GJ। তো এখান থেকে আমরা থিটা জানি 1.5 এবং আমাদের থিটা যেহেতু রেডিয়ানে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা এটাকে রেডিয়ানে করে নিব। π/180 দিয়ে গুণ দেব। 1.5 × π/180 ইজ ইকুয়াল টু টি এর মানটা আমরা বের করেছি 1884.7 কেজি মিটারকে আমরা কেজি সেন্টিমিটার করে নিলাম এবং আমাদের যে শ্যাফটের দৈর্ঘ্য এল হলো 2.5 × 100 2.5 মিটারকে আমরা সেন্টিমিটার করে নিলাম। আমাদের জি এর মানটা হলো 8.5 × 10⁵ ইন্টু জে। তো এখানে আমাদের সবগুলো ভ্যালুই দেওয়া আছে, শুধুমাত্র জে এর মানটা আননোন। তো এখান থেকে আমরা যদি জেটাকে বাম পাশে রেখে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা জে এর মান পেয়ে যাব। তো আমরা যদি এখান থেকে জে এর যে ফর্মুলাটা আছে 5d4/32 ওটা বসিয়ে দিয়ে একবারে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের মানটা বের হয়ে আসবে। তো যেহেতু আমাদের এই অংশটা যথেষ্ট বড় হয়ে গেছে যার কারণে আমরা জে এর মানটা এখান থেকে বের করে নিচ্ছি 21.16। তো আমরা জে এর মানটা পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সলিড শ্যাফটের ক্ষেত্রে জে সমান জানি πd4/32। তো এখান থেকে আমরা জে এর মানটা জে ইজ ইকুয়াল টু আমরা জানি 21.16। তো এখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে যাব। তো ডি সমান আমাদের এই পাশে হলো 4√21.16 গুণ 32 ভাগ পাই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডি এর মান আসবে 3.83 সেন্টিমিটার। তো আমরা শ্যাফটের ব্যাস বা শ্যাফটের ডায়ামিটার ডি এর মান নির্ণয় করলাম। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি অঙ্কটি। আমরা ইতিমধ্যে অধ্যায়ের যে সর্বশেষ অঙ্কটি ছিল সেটি সমাধান করে ফেলেছি। তো মোটামুটি এখানে যে অঙ্কগুলো সমাধান করা হয়েছে আমরা এই অঙ্কগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এই চ্যাপ্টার সম্পর্কিত আরো যে গাণিতিক সমস্যাগুলি আছে সবগুলো সমাধান করতে পারবো। তো এখন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে যে সকল অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষাতে পারবে। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। শুরুতে আছে টরশন। টরশনের সংজ্ঞা আমরা জেনে এসেছি। টরশন বা মোচড় কাকে বলে। টর্ক বা টুইস্টিং মোমেন্ট সম্পর্কে আমরা জেনেছি, অর্থাৎ টরশনাল ফোর্স এর সাথে যদি আমাদের লম্ব দূরত্ব গুণ করা হয় তাহলে আমরা যে রাশি পাই সেটা হলো আমাদের টর্ক বা টুইস্টিং মোমেন্ট। শ্যাফটের টরশনাল স্ট্রেস সম্পর্কে আমরা জেনেছি। রেজিস্টিং টর্ক এবং অ্যাঙ্গেল অফ টুইস্ট বা মোচড় কোণ সম্পর্কে আমরা জেনেছি যে একটা বস্তুতে যদি টর্ক উৎপন্ন হয় অর্থাৎ টরশনাল স্ট্রেস উৎপন্ন হয় সেখানে আমাদের যে কৌণিক বিচ্যুতি ঘটে এটাকে বলা হয় বাংলাতে মোচড় কোণ। এটা সম্পর্কে আমরা জেনেছি। মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাস, আমরা জানি কোনো পদার্থের শেয়ার পীড়ন ও শেয়ার বিকৃত অনুপাতকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাস। টুইস্টিং কোণ এবং টর্কের মধ্যে যে সম্পর্কটি ছিল সেই সম্পর্কটি আমরা গাণিতিকভাবে দেখেছি।
অশ্ব শক্তি ও টর্কের মধ্যে যে সূত্র বা সম্পর্কটি আমাদের ছিল এইচপি ইজ ইকুয়াল টু 2π বাই 4500 কেজি মিটার পার মিনিট অথবা 75 কেজি মিটার পার সেকেন্ড, সেটা আমরা দেখেছি। আমরা ফাঁপা ও সলিড শ্যাফটের টর্ক নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো দেখেছি। এইচপি বা অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়? সাধারণত প্রতি মিনিটে 4500 কেজি মিটার অথবা প্রতি সেকেন্ডে 75 কেজি মিটার কাজ করার ক্ষমতাকেই বলা হয়ে থাকে এইচপি। সংক্ষিপ্ত প্রশ্ন, টরশনাল স্ট্রেসের মৌলিক ধারণা অর্থাৎ টরশনাল স্ট্রেস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু ফান্ডামেন্টাল কনসিডারেশন আছে, যে ধারণাগুলো আমরা দেখেছি। যেমন আমাদের শ্যাফট হবে হোমোজিনিয়াস, শ্যাফটে কোনো বেন্ডিং হবে না, এবং শ্যাফটের প্রস্থচ্ছেদ টরশনের পূর্বে এবং করে কোনো পরিবর্তন হবে না। এ ধরনের আরও কিছু ফান্ডামেন্টাল কনসিডারেশন আছে যেগুলো আমরা দেখেছি। টরশনাল পীড়ন ও টরশনাল বিকৃতি এর মাঝে যে সম্পর্ক, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু টিএল বাই জেজি, আমরা সম্পর্কটি দেখেছি। টুইস্টিং অ্যাঙ্গেলের যে প্রমাণটা আমরা দেখেছি। শ্যাফটের ক্ষেত্রে শ্যাফট হর্স পাওয়ার সম্পর্ক আমরা দেখেছি। তো এই ছিল আমাদের টরশন সম্পর্কিত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ, এবং এছাড়াও এই চ্যাপ্টার সম্পর্কিত যে গাণিতিক প্রশ্নগুলো ছিল এবং টরশনের বিভিন্ন টার্মের মধ্যে সম্পর্কগুলো ছিল, সেই সম্পর্কগুলো সম্পর্কে আমরা জেনেছি। আশা করছি আমরা সবাই টরশনের চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পেরেছি।